প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে শুভ সকাল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমরা ইতোমধ্যে প্রথম বর্ষের যে ক্লাসগুলো নিচ্ছি সেগুলো তোমরা নিয়মিত অনুশীলন করছো। তোমাদের যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম সেটার কাজ তোমরা সম্পন্ন করছো, পাশাপাশি আমাদের অনলাইনে ক্লাসগুলো সেগুলো অনুসরণ করছো। আমি তোমাদের এর আগে কবিতা পড়িয়েছিলাম, বিভীষণের প্রতি মেঘনাদ এবং 18 বছর বয়স। আজকে আমি তোমাদের তাহারই পরে মনে, কবি সুফিয়া কামালের লেখা তাহারই পরে মনে কবিতাটি আমি তোমাদের পড়াবো। কবি সুফিয়া কামাল বাংলাদেশের নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। আমরা জানি কয়েকদিন আগেই বেগম রোকেয়ার 9 ডিসেম্বর রোকেয়ার জন্ম এবং মৃত্যু দিবস ছিল। আমরা শ্রদ্ধায় স্মরণ করেছি নারী আন্দোলনে তার যে অবদান সে কথা। পাশাপাশি আমরা কৃতজ্ঞতা ভরে স্মরণ করি কবি সুফিয়া কামালকে, যিনি বাংলাদেশের নারী আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, নারী জাগরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সাহিত্য ক্ষেত্রে লেখনী ধারণ করে তার লেখালেখির মধ্য দিয়ে কিভাবে নারীদেরকে আরো বেশি জাগিয়ে তোলা যায় সে বিষয় নিয়ে তিনি কাজ করেছিলেন। তার কতগুলো কাব্যগ্রন্থ, সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদাত্ত পৃথিবী, তিনি গল্প রচনা করেছিলেন, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, স্মৃতিকথা লিখেছিলেন। তো বাংলা একাডেমি থেকে তিনি 21 পদক পেয়েছিলেন, বাংলা একাডেমি পুরস্কার, নাসিরউদ্দিন স্বর্ণপদক সহ বিভিন্ন পুরস্কার পেয়েছিলেন স্বীকৃতি হিসেবে তার সাহিত্যকর্মের। মূলত তিনি নারীদের জাগরণের জন্য কাজ করেছেন, তার লেখালেখি করেছেন। পাশাপাশি তিনি শিশুতোষ কিছু গ্রন্থ লিখেছিলেন, যেগুলোর মধ্য দিয়ে শিশু কিশোরদের বিনোদনের জন্য তিনি কাজ করেছেন। তো যে কঠিন সময়ে তার জন্ম হয়েছিল সেই সময়টা আমরা জানি যে ভারতবর্ষে নারী শিক্ষার পক্ষে পরিবেশটা ছিল না। যে পারিবারিক পরিমণ্ডলে তিনি বড় হয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব প্রচেষ্টায় অনেকটা তিনি পরিবারে যে সমস্ত সাহিত্য পত্রিকা, অন্যান্য ম্যাগাজিন যেগুলো যেত তিনি সেগুলো সউদ্যোগে পাঠ করেছিলেন, পড়েছিলেন। অন্যান্য বইও তিনি নিজের উদ্যোগে পড়েছিলেন। তো আমরা তাহারই পরে মনে এই কবিতাটি নিয়ে আলোচনা করতে চাই। এটি একটি সংলাপধর্মী, নাটকীয় সংলাপধর্মী কবিতা। ভক্ত এবং পাঠকের, কবি এবং তার ভক্তের মধ্যে পারস্পরিক কথোপকথনের মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে এই কবিতাটির অবয়ব গঠন গড়ে উঠেছে। কবি ভক্ত, এখানে যে বাহ্যিক যে চিত্রকল্প আমরা পাই, বাহ্যিক যে ঘটনা আমরা দেখি, সেটি হচ্ছে যে প্রকৃতিতে বসন্ত এসেছে, আর গাছে গাছে ফুল ফুটেছে, আমের মুকুল ফুটেছে, দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, কোকিল ডাকতে শুরু করেছে। বসন্তের যে সামগ্রিক আয়োজন সেটি প্রকৃতির মধ্যে সুসম্পন্ন হয়েছে। এই কারণে কবি ভক্ত, সাধারণত শিল্পী, সাহিত্যিক, কবি যারা, তারা এই বসন্ত আগমনকে কেন্দ্র করে তারা সাহিত্য লেখনী ধারণ করেন, তারা লেখালেখি করেন, গান লেখেন, কবিতা লেখেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং এভাবে তাদের শিল্পী সত্তার যে জাগরণ, শিল্পী সত্তার যে কার্যক্রম, সেগুলো তারা সৃজনশীল কার্যক্রমগুলো কবি সাহিত্যিকরা সাধারণত করে থাকেন। অন্যান্য সাধারণ মানুষের, গড়পড়তা মানুষের হিসেবের চাইতেও এই বসন্ত বরণ উৎসব, পহেলা বৈশাখ, অন্যান্য যে উৎসবগুলো, বাঙালি চিরন্তন যে উৎসবগুলো, ঋতুকেন্দ্রিক যে উৎসবগুলো, এগুলাতে তাদের অংশগ্রহণটাই অনেক বেশি বড় হয়। কিন্তু এবছরই প্রথম কবি এই
বসন্তকে নিয়ে তার কোনো উৎসাহ নেই, অনুপ্রেরণা নাই, তার কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি কোন রকম বসন্তের আয়োজনে নিজেকে সামিল করছেন না, কোথাও অংশগ্রহণ করছেন না, কোথাও যাচ্ছেন না, গান লিখছেন না, কবিতা লিখছেন না। কবি একজন ভক্ত, একজন পাঠক, একজন নিবিড় ভক্ত, খুব যে ভক্ত সবসময় কবির কবিতা পড়ে থাকেন, কবির সৃষ্টির কর্মগুলোকে গ্রহণ করে থাকেন, অনুধাবন করে থাকেন, রসাস্বাদন করে থাকেন, এরকম একজন কবি পাঠক কবির এই বছরের যে নির্লিপ্ততা, এই বছরের যে নিষ্ক্রিয়তা এবং বসন্ত ঘিরে তার যে নিরুপদ্রব এবং নিরুত্তাপ একটা অবস্থা, সেটি ভক্ত অনুধাবন করতে পারে। এবং এই ভক্ত, কবি ভক্ত, কবিকে এই বসন্তের আগমনের পরেও কবির নীরবতার কারণ, নিষ্ক্রিয়তার কারণ, নিরুত্তাপ যে কবি রয়েছেন, কোন রকম কোনো কিছু লিখছেন না, আয়োজন করছেন না, বসন্তের জন্য গান রচনা করছেন না, বন্দনা গীতি, প্রশংসা গীতি রচনা করছেন না, স্তুতি বন্দনা রচনা করছেন না, এর কারণ পাঠক জানতে চান। কবির একজন পাঠক ভক্ত, কবির কাছে বসন্তের প্রতি তার যে উদাসীনতা, তার যে বসন্ত বিমুখতা, তার যে উদাসীন্য, তার যে নিরুপদ্রবতা, সেই বিষয়ে নিষ্ক্রিয়তা, সেই বিষয়ে যখন পাঠক কবির কাছে জানতে চান, তখন কবি যে উত্তর দিয়েছে, জবাব দিয়েছে, সেটি নিয়েই এই কবিতার অবয়ব গড়ে উঠেছে। প্রকৃতিতে বসন্তের যে আগমন ঘটেছে, গাছে গাছে আমের মুকুল, বাতাবি লেবুর ফুল ফুটেছে, বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে এবং প্রকৃতির সাজ সাজ রব, গাছে গাছে নতুন পাতা গজিয়েছে, শাখা প্রশাখা গজিয়েছে। শীতের যে রিক্ততা ছিল, যে বিষণ্ণতা ছিল, সেই বিষণ্ণতা ধুয়ে মুছে বসন্ত এসে প্রকৃতির মধ্যে যেন নবজাগরণ সৃষ্টি করেছে। এরকম একটা শুভ মুহূর্তে, এরকম একটা মহেন্দ্রক্ষণে কবি নীরব হয়ে আছেন। সৃষ্টি মুখর মানুষ হিসেবে তিনি এবার অনেক বেশি নীরব হয়ে আছেন। এ কারণে ভক্ত পাঠক যখন তাকে জিজ্ঞাসা করছে, হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়। পাঠক কবির কাছে এসে তার পাঠ ভক্ত তাকে জিজ্ঞাসা করছে যে, হে কবি, বসন্ত ইতোমধ্যে পৃথিবীতে, প্রকৃতিতে বসন্ত চলে এসেছে, গাছে গাছে নতুন ফুল ফুটেছে, আমের মুকুল, বাতাবি লেবুর ফুল এগুলো ফুটেছে, কোকিল বসন্তের যে দূত কোকিল আগমনী বার্তা ঘোষণা করছে এবং প্রকৃতিকে মধ্যে বসন্ত বরণের, ঋতুরাজন বসন্তকে বরণ করবার জন্য সামগ্রিক আয়োজন প্রকৃতির মধ্যে সুসম্পন্ন হয়েছে। তুমি অন্যান্য বছর যেরকম গান লিখো, বসন্তের জন্য বন্দনা গীতি লেখো, স্তুতি বন্দনা
গান, বসন্ত বরণের গান লেখো, বসন্তের অনুষ্ঠানে অংশগ্রহণ করো। এবারও কি তুমি বসন্তকে বরণ করে নেবার জন্য কোনো গান রচনা করবে না? তুমি কোনো গান লিখবে না? কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণা দুয়ার গেছে খুলি, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এবার কবি উল্টো তার ভক্তকে, পাঠককে জিজ্ঞাসা করছেন যে দক্ষিণা দুয়ার কি খুলে গেছে? বসন্তের যে বাতাস দক্ষিণ দিক থেকে আসে, সেই দক্ষিণা বাতাস বসন্তের আগমনী বার্তা নিয়ে আসে। যে দক্ষিণা বাতাস, যে কোকিলের গান, যে দক্ষিণা বাতাস প্রকৃতির মধ্যে প্রাণ চাঞ্চল্য ছড়িয়ে দেয়, সেই দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে কিনা? গাছে গাছে বাতাবি লেবুর ফুল ফুটেছে কিনা, অথবা আমের মুকুল ফুটেছে কিনা আমের শাখায় প্রশাখায়। দক্ষিণা সমীর তার গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই বাতাবি লেবুর ফুল এবং আমের মুকুলের যে গন্ধ, যে সৌরভ রয়েছে, সুগন্ধি রয়েছে, সেই সুগন্ধি যেন সমস্ত প্রকৃতির মধ্যে ছড়িয়ে পড়ে এবং সেই সুগন্ধি, এই মিষ্টি গন্ধে, সুগন্ধিতে যেন মৌ মৌ করতে থাকে সমস্ত প্রকৃতি, সমস্ত বাতাস যেন সেই গন্ধ বয়ে বেড়ায় প্রকৃতির মধ্যে। এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নবপুষ্প সাজ। পাঠক, ভক্ত, কবি ভক্ত অনেক বেশি অবাক হয়েছে, বিস্মিত হয়েছে কবির এই কথা শুনে, যে কবি এখনো খেয়ালও করেননি যে বসন্ত প্রকৃতির মধ্যে আসছে, বসন্তের আগমন ঘটেছে, দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে, আমের মুকুল, বাতাবি নেবুর ফুল সেগুলো ফুটেছে, সেগুলোর গন্ধে, সুগন্ধিতে সমস্ত প্রকৃতি যেন মৌমৌ হয়ে আছে, সেই সুগন্ধি যেন প্রকৃতির মধ্যে ছড়িয়ে পড়ছে। এরকম একটা শুভ মুহূর্তে, এরকম একটা আনন্দ ঘন মুহূর্তেও কবি একেবারেই উদাসীন, একেবারেই নিরুপদ্রব, একেবারেই নিরাসক্ত, একেবারেই নিষ্ক্রিয়, নির্জীব। তার মধ্যে কোনো অনুভূতির প্রকাশ নেই, আনন্দের শিহরণ নেই, বসন্ত বন্দনা করবার জন্য তার মধ্যে কোনো উন্মাদনাও নেই। এবং ভক্ত তাকে জিজ্ঞাসা করছে যে কেন কবি তুমি এত উদাসীন কেন, এবং তুমি কেন উন্মনা হয়ে আছো। বসন্ত তো প্রকৃতির মধ্যে আসছে, গাছে গাছে নতুন ফুলও ফুটেছে, আমের মুকুলও ফুটেছে, আর তুমি বসন্ত সম্পর্কে এরকম উদাসীন, বিরাগ ভাজন হয়ে আছেন। আপনার কোথায় সেই বসন্তের সাজ, পুষ্প সাজ? বসন্ত এলে কবি বসন্ত বন্দনার গান রচনা করেন, বসন্তের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, বসন্ত বরণের, আর তখন কবি যে ফুলে সজ্জিত হন, ফুল দিয়ে সেজে গুজে সে বসন্ত বরণ উৎসবে যান। এবার পাঠক তাকে জিজ্ঞাসা করছে যে আপনার সেই বসন্ত বরণের যে সাজ, পুষ্প সাজ, ফুল দিয়ে আপনি যেভাবে সাজেন, এবার কেন, কোথায় সেই সাজ, কোথায় সেই বসন্তকে ঘিরে আপনার সেই আনন্দের বহিঃপ্রকাশ, আনন্দের শিহরণ, সেগুলো কোথায়? কহিল সে সুদূরে চাহিয়া, অলখের পাথার বাহিয়া, তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, ডেকেছি কি সে আমারে, শুনি নাই, রাখিনি সন্ধান। কবি এবার ভক্তের জবাবে বললেন যে কিছুটা উদাস দৃষ্টিতে দূরের দিকে তাকিয়ে তারপর ভক্তকে আবার জিজ্ঞাসা করলেন যে সত্যি বসন্ত কি এসেছে? বসন্তের যে আগমনী বার্তা ঘোষণা করে কোকিল, সেই কোকিল কি ডেকেছে? এবং বসন্তকে যে দক্ষিণা বাতাস
বসন্তের শিহরণ নিয়ে প্রকৃতির মধ্যে আনন্দ ছড়িয়ে দেয়, আনন্দের হিল্লোল ছড়িয়ে দেয়, সেই দক্ষিণা বাতাস কি বইতে শুরু করেছে? কি জানি, আমি তো এবার শুনতে পেলাম না সেই বসন্তের আগমনী গান, অথবা বসন্তের সেই দক্ষিণা বাতাস সমীরণ সে তো আমাকে স্পর্শ করেনি, বা আমি তাকে অনুভব করতে পারিনি। সেই আনন্দের বার্তা, বসন্তের আগমনী বার্তা যে দক্ষিণা বাতাস নিয়ে আসে, আগমনী গান যে কোকিল নিয়ে আসে গিয়ে সমস্ত প্রকৃতির মধ্যে সেটা ছড়িয়ে দেয়, এবার আমি শুনতে পাইনি কোকিলের গান। বসন্তের আগমনের যে চিহ্নগুলো প্রকৃতিতে ছড়িয়ে পড়ে, কি জানি এবার তো কোনো কিছুই আমার চোখে পড়ছে না। কহিলাম, ওগো কবি, রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমোর মিনতি। ভক্ত তাকে আবারও অনুরোধ করছে যে হে কবি, তুমি আজকে এখনো সময় আছে, বসন্ত এসেছে, তুমি এখনো আজকেও তুমি আপনি গান লিখতে পারেন বসন্তকে নিয়ে। আর বসন্তর গান, আপনার কণ্ঠে আপনার লেখা গান আমি শুনবো, প্রত্যেক বছর যেভাবে শুনি এরকম বসন্ত বন্দনার গান আমি আপনার কাছ থেকে এবারও শুনবো। আপনি নিজের মনের যে রাগ আছে, দুঃখ আছে, অভিমান আছে, সেই দুঃখ বেদনা ভুলে গিয়ে আপনি আবার বসন্ত বরণের গান লিখবেন, বসন্তের বন্দনা গীতি লিখবেন, এবং সেই বসন্ত বরণ গীতি আপনার কণ্ঠে আমরা শুনবো, আপনার লেখা এই গান আমরা শুনবো এবং আমরা আনন্দ উপভোগ করব। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে, আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া, রহে নিশে ফুলে নিত এসেছে তা ফাগুন সরিয়া। কবির মনে ব্যক্তিগত জীবনের হয়তো কোনো বিষণ্ণতা বোধ, কোনো দুঃখ বোধের কারণে কবি প্রকৃতির আনন্দের সাথে নিজেকে সামিল করতে পারছেন না। কোন কোন সমালোচক মনে করেন যে কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক, উৎসাহদাতা, প্রেরণাদাতা সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে তার মধ্যে এই বিষণ্ণতা নেমে আসে এবং তিনি কিছুটা তার কাব্য সাধনার ক্ষেত্রে ব্যত্যয় ঘটে, ব্যতিক্রম ঘটে, এবং তিনি সেই আনন্দের যে জগৎ, সেই আনন্দের জগৎ, বসন্তের যে বন্দনা গীতি, বসন্ত বরণ, এই আনন্দ উৎসব থেকে তিনি নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখেন, স্বেচ্ছা নির্বাসনে রাখেন। এই কারণে যে কবি ভীষণ উদাসীন, মন খারাপ করে জবাব দিচ্ছেন যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবার আমি গান না গাইলেও, আমি গান না লিখলেও বসন্ত কিন্তু আমার জন্য থেমে নেই। প্রকৃতিতে সত্যি সত্যি বসন্ত এসেছে, বসন্তকে ঘিরে কবি, সাহিত্যিক, শিল্পী, অন্যান্যরা বসন্তকে বরণ করে নিচ্ছে, আনন্দ উৎসবে মেতেছে বসন্তের আগমনে, এবং বসন্ত প্রকৃতির মধ্যে তার যে উচ্ছ্বাস, শিহরণ, আলোড়ন সেটা ছড়িয়ে দিয়েছে, এবং শীতের সেই রিক্ততা সেটি দূর হয়েছে বসন্তের এই আগমনের মধ্য দিয়ে। আর বসন্তের প্রতি কবির অভিমান, কবি বলতে চেয়েছেন যে তিনি বসন্তের গান লিখেননি, বসন্ত বন্দনা গীতি লিখেননি, বসন্ত বরণের অনুষ্ঠানে যাননি, তাতে করে কি বসন্তের কোনো ক্ষতি হয়েছে? প্রকৃতি থেকে বসন্তের আগমন কি থেমে রয়েছে? কোনোভাবেই না। অর্থাৎ কবির ব্যক্তিগত এই দুঃখবোধ, বেদনাবোধের কারণে কবি বসন্তের আয়োজনে সামিল হতে পারেননি। তা সত্ত্বেও বসন্ত আপন নিয়মেই, ঋতুর আয়োজন বসন্ত, প্রকৃতির মধ্যে তার রাজস্বিক আবির্ভাব ঘটেছে, এবং তাকে বরণ করবার জন্য সাহিত্যিক, শিল্পী, অন্যান্যরা বসন্ত বরণের উৎসবে মেতেছে।
সুতরাং কবি বসন্ত বরণ করেননি বলে বসন্তের এমন কোনো ক্ষতি হয়নি, বসন্ত তা কবির জন্য অপেক্ষা করেনি। কহিলাম ওগো কবি, অভিমান করেছ কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। ভক্ত আবারও কবির মান ভাঙানোর চেষ্টা করছেন। বসন্তের প্রতি তার যে বিরাগ, তার যে বিরূপতা, তার যে নিষ্ক্রিয়তা, উদাসীনতা, নির্লিপ্ততা, সেটি ভাঙানোর জন্য ভক্ত কবিকে বারবার অনুরোধ করছেন, অনুনয় বিনয় করছেন যে হে কবি, আপনি বসন্তের প্রতি আপনার যে রাগ রয়েছে, অভিমান রয়েছে, সেটা আপনি ভুলে যান। বসন্ত যদিও প্রকৃতিতে এসেছে, তবুও আপনি তাকে বরণ করেননি বলে, আপনি বসন্তের জন্য গান লিখেননি বলে তার এই আগমন অনেকটাই ব্যর্থ হয়েছে, বৃথা হয়েছে তার এই আগমন। অর্থাৎ অন্যান্য বছরের মতো, অন্যান্য বছর বসন্তের আগমনে যে আনন্দ উৎসব হয়, সেই আনন্দ উৎসব, সেই বসন্ত বরণের আনন্দ প্রকৃতির মধ্যে, পাঠকদের মধ্যে যেভাবে পরিব্যাপ্ত হয়, বিস্তৃত হয়, ছড়িয়ে পড়ে এবং সমস্ত শীতের রিক্ততার সব দূর ধুয়ে মুছে বসন্ত যে নব প্রাণের সঞ্চার করে, নব জীবনের সঞ্চার করে, প্রকৃতির মধ্যে যে নব জাগরণের সঞ্চার করে, এবারও সেটা যেন কিছুটা ম্লান হয়েছে। কেননা এই কবি, যিনি বসন্ত বরণে অগ্রণী ভূমিকা পালন করেন অন্যান্য বছর, বসন্তের জন্য গান লিখেন, কবিতা লিখেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, সেই কবি এবার নিজেকে সরিয়ে নিয়েছেন, নিষ্ক্রিয় রেখেছেন, দূরে রেখেছেন। ব্যক্তিগত জীবনের দুঃখবোধের কারণে, বেদনাবোধের কারণে। কোন সমালোচক আগে বলেছি যে মনে করেন যে কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রেরণাদাতা, উৎসাহদাতা সৈয়দ নেহাল হোসেন, তিনি যখন মারা যান, তিনি মারা যাওয়ার পরে তার বিচ্ছেদে কবির চৈতন্যে যে বিষণ্ণতা নেমে আসে, সেই বিষণ্ণতার প্রভাব তার এই সাহিত্য সাধনার মধ্যে, সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে সেটি অনেকটা প্রভাবিত হয়েছে, পড়েছে। এই কারণেই কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে, পুষ্পারতি লভে নাকি ঋতুর আজন, মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিরোচন। কবি আবারও সেই ভক্তকে বলছেন যে আমি বসন্তকে বরণ করিনি বলে যে বসন্তের আগমন বৃথা হয়েছে তা কিন্তু নয়। ফাল্গুন মাস আসার সঙ্গে সঙ্গেই প্রকৃতির মধ্যে বসন্তের আগমনী বার্তা ঘোষিত হয়েছে, শাখায় শাখায় ফুল ফুটেছে এবং এই ফুলের যে আরতি, পুষ্পাঞ্জলি, পুষ্পারতি, সেটি ঋতুরাজ বসন্তকে উদ্দেশ্য করেই প্রকৃতি যেন উজাড় করে তার সেই ফুলের ডালি উপহার দিয়েছে বসন্তকে। আর বাসন্তী ফুল ফুটেছে, সেই বাসন্তী ফুলের সৌরভে চারিদিক মোহিত হয়েছে, মৌ মৌ করছে। আর সমস্ত প্রকৃতির মধ্যে যে ফুল, বাতাবি লেবুর ফুল, বাসন্তী ফুল, আমের মুকুল, সব ফুলের যে সৌরভ, যে সুগন্ধি সমস্ত প্রকৃতির মধ্যে ছড়িয়ে পড়েছে, এই সমস্ত পুষ্পাঞ্জলি, পুষ্পারতি যেন বসন্তকে উদ্দেশ্য করে এবং বসন্তকে বরণ করে নেবার জন্য, ঋতুরাজন যে বসন্ত, ঋতুরাজ যে বসন্ত, তাকে ঘিরেই প্রকৃতির এই সমস্ত আয়োজন, সমস্ত শ্রদ্ধাঞ্জলি, সমস্ত পুষ্পারতি, পুষ্পের অর্ঘ্য। হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিমুখতা, কহিলাম উপেক্ষায় ঋতুরাজে, কেন কবি দাও তুমি ব্যথা। পাঠক আবারও কবিকে অনুরোধ করছেন, হ্যাঁ, যে প্রকৃতির মধ্যে বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে, প্রকৃতি ঋতুরাজকে বরণ করে নিয়েছে তার নিয়মে, আপন নিয়মে, সেখানে কোনো ব্যতয় ঘটেনি, কোনো ব্যতিক্রম ঘটেনি, কিন্তু তারপরেও কবি
ঋতুরাজ বসন্তকে উপেক্ষা করে, অবহেলা করে, অবজ্ঞা করে তার প্রতি উদাসীন থেকে যেন কবি বসন্তকে ব্যথা দিয়েছেন, কষ্ট দিয়েছেন, আঘাত করেছেন এক ধরনের। কেননা যে কবি বসন্ত বরণের জন্য অনেক বেশি উন্মুখ হয়ে থাকেন, যার বসন্ত গীতি ধ্বনিত হয়, প্রতিধ্বনিত হয়, গান গাওয়া হয় অনুষ্ঠানে অনুষ্ঠানে, যে কবি নিজেও বসন্তের সাজে সজ্জিত হয়ে এই অনুষ্ঠানে আনন্দে উৎফুল্লে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন, সেই কবি যখন নীরব থাকেন বসন্তের আগমনে, সেই কারণেই বসন্ত কবির এই আচরণে, এই ধরনের নিষ্ক্রিয়তায় নিঃসন্দেহে কবি বসন্ত আঘাত পেয়েছে, মনে ব্যথা পেয়েছে। আর এই কারণে ভক্ত আবারও কবিকে অনুরোধ করছেন, কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহার এই পরে মনে খুলিতে পারি না কোনো মতে। অনেক যখন অনুনয় বিনয় করছেন কবি ভক্ত, কবি তখন তার সত্যিকারের যে কারণটা, আসল যে কারণটা, বসন্ত বিমুখতার, বসন্তের প্রতি অবজ্ঞা, উপেক্ষার, অবহেলার যে আসল কারণটা, সেটা তখন কবি ভক্তকে বলছেন যে কুয়াশার চাদর পরে যে শীত রিক্ততার বেশে সর্বরিক্ত সন্ন্যাসীর মতো দিগন্তের পানে চলে গিয়েছে। পুষ্প যে শীতের মধ্যে রিক্ততা ছিল, সমস্ত প্রকৃতির মধ্যে জড়তা ছিল, নিষ্ক্রিয়তা ছিল, রিক্ততা ছিল, সমস্ত গাছের পাতা ঝরে পড়ে গিয়েছিল এবং প্রকৃতির মধ্যে করুণ একটা আবহ তৈরি হয়েছিল এবং রিক্ত শীত যেন সন্ন্যাসীর মতো সেই কুয়াশার চাদর পরিহিত যে শীত, কুয়াশার চাদর ঢাকা দিয়ে প্রকৃতি থেকে সমস্ত কিছু ত্যাগ করে নিঃস্ব হয়ে, রিক্ত হয়ে প্রকৃতি থেকে বিদায় নিয়েছে। শীতের এই করুণ বিদায়ের ছবি কবি কিছুতেই ভুলতে পারছেন না। আর এই কারণে এই শীতের রিক্ততার সর্বস্ব ত্যাগী, শীতের সন্ন্যাসীর বেশ ধারণকারী এই শীতের রিক্ততার যে ছবি, প্রতিচ্ছবি, রিক্ততার যে ছবি কবির মনে ভাসছে, সেই কারণে এই রিক্ততার, এই বেদনার, এই বিষণ্ণতার যে আবহ তৈরি হয়েছে কবির চৈতন্যে, সেই কারণে কবি কোনোভাবেই বসন্তের এই আনন্দ আয়োজনে নিজেকে সামিল করতে পারছেন না, নিজে বসন্তের এই আয়োজনে গান লিখতে পারছেন না, কবিতা লিখতে পারছেন না, সাজতে পারছেন না, বসন্তের অনুষ্ঠানে নিজে অংশগ্রহণও করতে পারছেন না। এ কারণেই কবি এবার বসন্তকে স্বাগত জানাতে পারছেন না। তো এভাবেই এই কবিতার যে প্রেক্ষাপট সেটি গড়ে উঠেছে। এটি সংলাপ নির্ভর, নাটকীয় সংলাপ নির্ভর একটি কবিতা। কবি ভক্ত এবং কবির মধ্যে পারস্পরিক কথোপকথনের মাধ্যমে এই কবিতার যে অবয়ব সেটি গড়ে উঠেছে। এবং কবি সর্বশেষে, আমরা আবারও বলি যে কোন সমালোচক মনে করেন যে কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান প্রেরণা পুরুষ, প্রাণ পুরুষ, উৎসাহদাতা, অনুপ্রেরণাদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুতে আকস্মিকভাবে তার এই বিচ্ছেদে কবির চৈতন্যে যে বিষণ্ণতার ছবি, রিক্ততার ছবি ফুটে উঠেছিল, মনোজগতে যে প্রভাব পড়েছিল, সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে তার এই কবিতার মধ্যে, তার সাহিত্যকর্মের মধ্যে। তো এ কারণে শীতের রিক্ততার রূপকে কবি যেন তার ব্যক্তিগত জীবনে দুঃখবোধকে, বেদনাবোধকে ফুটিয়ে তোলবার চেষ্টা করেছেন। আর এ কারণে বসন্তের আনন্দ আয়োজনে তিনি নিজেকে সামিল করতে পারছেন না। তো তোমরা কবিতাটা বাসায় আরো বেশি করে পড়বে, শব্দার্থ টিকা
এগুলো পড়ে কবিতার নিজেরা পড়বে এবং আমার আজকের আলোচনার সাথে সংযুক্ত করে তোমরা নিজেরাও সৃজনশীল প্রশ্নের জন্য নিজেদেরকে তৈরি করবে। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা।